2008 একের পর এক আমেরিকার বড় বড় ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যাচ্ছিল। রাতারাতি আমেরিকার মার্কেট থেকে $700 বিলিয়ন ভ্যানিশ হয়ে যায়। We are in the most serious financial crisis in generations. Wall Street is facing a financial bloodbath. Weekly jobless claims hit a 26-year high. But now it's official, we are in a recession. আর এর প্রভাবে সারা বিশ্ব জুড়ে শুরু হয় আর্থিক মন্দা। The global financial crisis has touched down in India. The opposition in India has suddenly woken up to see whether Manmohan Singh government can be attacked. Trying to take shelter behind the global crisis. CPM's top leaders met and had words of caution for the government. মানে সে সময় আমেরিকার ব্যাংক দেউলিয়া হয়েছিল, কিন্তু তার ফলে সারা বিশ্ব জুড়ে প্রায় $15 ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল। আর এই অবস্থা থেকে আমেরিকাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে আমেরিকার সরকার। This crisis didn't happen overnight. It took many years and many failures to lead us here. That's why we've put in place a comprehensive strategy designed to attack this crisis on all fronts. We do not return to an economic cycle of bubble and bust in this country. তারা আগামী কয়েক বছর ধরে আমেরিকার মার্কেটে $4 থেকে $5 ট্রিলিয়ন পুশ করে, আর সেই যাত্রায় আমেরিকার ইকোনমি বেঁচে যায়। কিন্তু প্রশ্ন হলো, ভবিষ্যতে যদি আমেরিকার সরকারি দেউলিয়া হয়ে যায় তাহলে কি হবে? এই মুহূর্তে আমেরিকার মোট লোনের পরিমাণ $36 ট্রিলিয়ন। না, এটা কোনো ব্যাংকের লোন নয়, এটা আমেরিকান সরকারের লোন, যে টাকা তারা বিভিন্ন দেশ, বড় বড় অর্গানাইজেশন এবং ইনভেস্টরদের কাছ থেকে ধার করেছে। এই টাকার পরিমাণ ঠিক কতটা সেটা একটু শর্টে বলি। এই মুহূর্তে ইউরোপ, আফ্রিকা এবং সাউথ আমেরিকা এই 3টে মহাদেশের জিডিপি একজোট করলেও তার পরিমাণ আমেরিকার লোনের থেকে কম হবে। তো এখানেই হচ্ছে ভাবার বিষয় যে আমেরিকার কয়েকটা ব্যাংক দেউলিয়া হয়ে যেতে, যেখানে 2008 সালে রিসেশন শুরু হয়েছিল, আর্থিক মন্দা হয়েছিল, সেখানে যদি আজ আমেরিকায় দেউলিয়া হয়ে যায়, সরকার দেউলিয়া হয়ে যায়, তাহলে কি হবে? আর সব থেকে বড় প্রশ্ন, আমেরিকা কেন এত পরিমাণ লোন নিয়েছিল? আর ট্রাম্প ক্ষমতায় আসার পর আমেরিকার এই দেউলিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা কেন বেড়ে গেছে? তো বন্ধুরা, আমি রয়েছে মিঠুন আপনাদের সাথে। আজ কথা হবে বিশ্বের সব থেকে ধনী তথা সব থেকে ঋণী দেশ আমেরিকাকে নিয়ে। সাথে এটাও দেখব, যদি ইন ফিউচার আমেরিকার অর্থনীতি ভেঙে পড়ে তাহলে তার প্রভাব আমাদের দেশে কিভাবে পড়বে। বলা হয়, ব্যাংক যদি আপনার কাছে 1000 টাকা পায় তাহলে সেটা আপনার প্রবলেম, কিন্তু ব্যাংক যদি আপনার কাছে 1 কোটি টাকা পায় তাহলে সেটা ব্যাংকের প্রবলেম। আর আজকের দিনে আমেরিকার যে পরিমাণ লোন রয়েছে $36 ট্রিলিয়ন, সেটা শুধুমাত্র আমেরিকা বা কোনো ব্যাংকের নয়, আজ সেটা গোটা বিশ্বের প্রবলেম। গত কয়েক শতাব্দী ধরে আমেরিকার ইকোনমিতে হিউজ বুস্ট এসেছে, আর এর পেছনে কাজ করেছিল একটা ধারণা যে আমেরিকার কারেন্সি ডলার কখনো ফেল হবে না। যুদ্ধ হোক বা কোভিড বা রিসেশন, যাই হয়ে যাক না কেন, ডলার সবসময় স্ট্রং থাকবে। এই কারণে আজও বিশ্বের প্রায় 90% ট্রেড ডলারের মাধ্যমে হয়। ইভেন বিশ্বের সব থেকে ধনী দেশগুলো তাদের রিজার্ভে গোল্ডের পাশাপাশি ডলারও জমা রাখে। কিন্তু এই সব কিছু এবার বদলাতে শুরু করেছে। 2021-এর আগে পর্যন্ত চীন বিশ্বের সব থেকে বড় ডলার রিজার্ভ কান্ট্রি ছিল। চীন তাদের রিজার্ভ ব্যাংকে প্রায় $1 ট্রিলিয়ন রেখেছিল, কিন্তু আগামী 3 বছরের মধ্যে চীন তাদের রিজার্ভ থেকে ডলারের পরিমাণ হিউজ পরিমাণে কমিয়ে দিয়েছে। এই মুহূর্তে চীনের কাছে মোট ডলারের রিজার্ভ রয়েছে $759 বিলিয়ন। আচ্ছা, চীনের কথা না হয় বাদই দিলাম, কারণ চীন এবং আমেরিকা একটা এনিমি কান্ট্রি। কিন্তু আমেরিকার যে মিত্র দেশগুলো রয়েছে, জাপান, ডেনমার্ক, জার্মানি, ইউকে, এই দেশগুলো কিন্তু গত কয়েক বছরের মধ্যে তাদের রিজার্ভ থেকে ডলারের পরিমাণ কমাতে শুরু করেছে। আর এর পেছনে সবার মনেই একটাই ভয় কাজ করছে, কি হবে যদি আমেরিকার মার্কেট ক্র্যাশ করে যায়। তবে এখানে একটা বিষয় বলে দেই, এই যে দেশগুলো তাদের রিজার্ভে ডলার রাখে, সেখানে কিন্তু তারা ওই টাকার গোছা নিয়ে ব্যাংকের ভল্টে রেখে দেয় না। রিজার্ভ মানে কিন্তু পেপার কারেন্সি নয়। দেশগুলো তাদের রিজার্ভের একটা বড় অংশ রাখে বন্ড আকারে। যেমন ধরুন, আমাদের দেশের রিজার্ভ ব্যাংকে এই মুহূর্তে $300 বিলিয়ন রয়েছে, কিন্তু এর মধ্যে বেশিরভাগটাই ইউএস ট্রেজারি বন্ড হিসাবে রয়েছে, যেটা পেপার কারেন্সি থেকে একটু ডিফারেন্ট। তো চলুন এই বন্ড জিনিসটা কি সেটা একটু সহজ ভাষায় বুঝিয়ে বলুন। বন্ড হলো একটা আইনি চুক্তিপত্র। ধরুন, আপনি কারো কাছ থেকে 100 টাকা ধার নেবেন, আর তার বদলে আপনি তাকে 3% করে ইয়ারলি ইন্টারেস্ট দেবেন। আর এই যে শর্তটা, এই যে টার্মস অ্যান্ড কন্ডিশনটা, এটা একটা পেপারে লেখা থাকবে, আর এটাকেই একটা বন্ড বলা হয়।
এটা তো গেল কোনো সাধারণ মানুষ বা কোনো ব্যাংকের বন্ডের কথা। একটা দেশ কিভাবে বন্ড সাপ্লাই করে সেটা এবার বলি। ধরুন কোনো একটা দেশ তাদের দেশের ভেতরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে চায়, কিন্তু তার জন্য সেই দেশটার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই। এবারে টাকা তোলার জন্য সেই দেশটা বেশ কিছু বন্ড পাবলিশ করে, তার মধ্যে কিছু শর্ত লেখা থাকে। ধরুন ভারত সরকারের 1000 কোটি টাকা ফান্ডিং দরকার, তো এবার ভারত সরকার কি করবে, 10 কোটি টাকা করে মোট 100টা বন্ড রিলিজ করবে, যার ভেতরে ইন্টারেস্ট লেখা থাকবে এবং সেই বন্ড কতদিনের জন্য ভ্যালিড থাকবে তার টাইম পিরিয়ড লেখা থাকবে। এবার এই বন্ডগুলো কোনো সাধারণ মানুষরাও কিনতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বন্ডগুলো কেনে কোনো অন্য দেশ বা কোনো বড় বড় ইন্ডাস্ট্রি। তবে এই ধরনের বন্ডে কিন্তু একটা ঝুঁকি থাকে, কারণ আপনি সরকারকে যে টাকা দিচ্ছেন তার বদলে সরকারের কোনো জিনিস আপনার কাছে কিন্তু থাকছে না, মানে মর্টগেজ থাকছে না। তাই দেশ যদি দেউলিয়া হয়ে যায় তাহলে কিন্তু আপনার পুরো টাকাটাই চোট হয়ে যাবে। কিন্তু তারপরেও পৃথিবীর বেশিরভাগ দেশ অন্য দেশের বন্ড কেনে, ইভেন বড় বড় কোম্পানিরাও বিভিন্ন দেশের বন্ড কেনে, কারণ একটা কোম্পানি সহজে দেউলিয়া হয়ে যেতে পারে কিন্তু একটা দেশ সহজে কিন্তু দেউলিয়া হয় না। এবার কোনো মানুষ যখন ব্যাংকে লোন নিতে যায় তাদের যেমন ক্রেডিট স্কোর চেক করা হয়, তেমনি প্রত্যেকটা দেশের ক্রেডিট স্কোর থাকে। এই ক্রেডিট স্কোরের উপর ডিপেন্ড করে সেই দেশটা কত সহজে তার বন্ড মার্কেটে সেল করতে পারবে। আর এই দেশগুলোর ক্রেডিট স্কোরের রেটিং দেয় S&P, মুডি বা ফিচের মতো বেশ কিছু কোম্পানি। যে দেশের রেটিং যত ভালো সেই দেশ তত সহজে তাদের বন্ড সেল করতে পারবে। যেমন অস্ট্রেলিয়া, কানাডা এবং ডেনমার্কের রেটিং AAA, মানে এদের বন্ড একেবারে 100% সেফ। আবার লেবানন বা ভেনেজুয়েলার মতো যে দেশগুলো রয়েছে তাদের রেটিং C, মানে এদের বন্ড কেনা ভীষণই ঝুঁকিপূর্ণ। তো এবার আমরা ফিরে আসি টপিকে। 2024 সাল পর্যন্ত আমেরিকার রেটিং ছিল AAA, মানে সবচেয়ে সেফ, কিন্তু 2024 সালে মুডিস সেই রেটিং কমিয়ে করেছে AA1, যার মানে আমেরিকার বন্ড এখন আর 100% সেফ নয়। বলতে পারেন আমেরিকার বন্ড ধীরে ধীরে আরো বেশি রিস্কি হচ্ছে। আর এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমেরিকা অলরেডি মার্কেটে $36 ট্রিলিয়ন বন্ড সেল করে দিয়েছে, যেটা তাদের জিডিপির থেকেও অনেক বেশি, 120%। শুধুমাত্র এই লোনের জন্য প্রতিদিন আমেরিকাকে $3 বিলিয়ন করে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, বছরে যার পরিমাণ $1 ট্রিলিয়ন, যেটা পুরো আফ্রিকা মহাদেশের জিডিপির সমান। আমেরিকা প্রত্যেক বছর যে বাজেট পেশ করে তার 17% শুধুমাত্র ইন্টারেস্ট পে করতে তাদের খরচ হয়ে যায়। আর বড় বড় যে ইকোনমিস্টরা রয়েছেন তারা প্রেডিকশন করছেন যে রিসেন্টলি কয়েক বছরের মধ্যেই আমেরিকা তাদের বাজেটে সবথেকে বেশি খরচ করবে ইন্টারেস্ট পেমেন্টের জন্য। আর আমেরিকার এই যে ক্রেডিট স্কোর যদি আরও খারাপ হয় তাহলে আমেরিকার বন্ডকে আমেরিকা সরকার যদি বিক্রি করতে চায় তাহলে তাদেরকে আরও বেশি পরিমাণে সেই বন্ডের উপর ইন্টারেস্ট দিতে হবে। এখানে বলে দেই আমেরিকার বন্ডের যে ইন্টারেস্ট সেটা কিন্তু এই মুহূর্তে খুবই কম, 2 to 3% বছরে। কিন্তু এই মুহূর্তে যদি 1% ইন্টারেস্ট বেড়ে যায় তাহলে তার জন্য আমেরিকাকে প্রতি বছর এক্সট্রা $1 ট্রিলিয়ন করে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। 23 অক্টোবর 1981 এই বছর প্রথমবার আমেরিকার লোনের পরিমাণ $1 ট্রিলিয়ন পার করেছিল। আর এই $1 ট্রিলিয়ন যে মার্ক সেটা পার করতে সময় লেগেছিল 205 বছর। কিন্তু 1981 থেকে 2025 এই 44 বছরে আমেরিকার লোনের পরিমাণ 36 গুণ বেড়ে গেছে। এবার এই গ্রাফটা দেখুন, এই গ্রাফে আমেরিকার লোনের পরিমাণ দেখানো হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইম পিরিয়ডে আমেরিকার লোনের পরিমাণ প্রথমবার তাদের জিডিপি ছাড়িয়ে গিয়েছিল। এরপর আবার আমেরিকার অর্থনীতি খুব ভালো পারফর্ম করেছিল, ফলে তারা তাদের যে লোনের পরিমাণ সেটা ধীরে ধীরে কমিয়ে আনছিল। কিন্তু 2008 সালের পর থেকে আমেরিকার লোনের পরিমাণ লাগাম ছাড়া হয়ে যায়। তো স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে 1981 থেকে 2025 এই সময়ের মধ্যে আমেরিকা কি এমন করেছিল যে তাদের লোনের পরিমাণ এত বেড়ে গেল? কারণ আমেরিকা তো বিশ্বের সবথেকে ধনী দেশ, তাদের ঋণের কি দরকার? কারণ তাদের দেশে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার ভালো ছিল, তাদের দেশে বিজনেস ভালো গ্রো করছিল, তাহলে তারা কেন লোন নিল? 1981 থেকে 1989 এই সময়ের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রেগান। তিনি 8 বছর যখন শাসনে ছিলেন তখন তিনি হিউজ পরিমাণে আমেরিকার যে ট্যাক্সের পরিমাণ সেটা কমিয়ে দিয়েছিলেন। উল্টে এই সময় চলছিল কোল্ড ওয়ার, মানে ঠান্ডা যুদ্ধ, এবং সেটা একেবারে পিক পয়েন্টে ছিল। ফলে আমেরিকা মিলিটারি বাজেট অনেক বেশি ছিল। তো একদিকে যেমন আমেরিকার ট্যাক্স কমিয়ে দিয়েছিল, ফলে তাদের রাজস্ব কম ছিল, ইনকাম কম ছিল, অন্যদিকে তাদের মিলিটারি বাজেট বাড়ছিল, ফলে তাদের যে লোনের পরিমাণ সেটাও ধীরে ধীরে বাড়তে শুরু করে। মানে সরকারের প্রত্যেক বছর যে খরচ থাকে, যে বাজেট থাকে, সেই বাজেটকে মেনটেন করার জন্য সরকারের কাছে পর্যাপ্ত টাকা আসছিল না। আর এই কারণে সরকার মার্কেটে তাদের বন্ড সেল করতে থাকে। আর সেই বন্ডগুলো সেল করে তারা যে লোন পেত সেই লোন দিয়ে তারা তাদের বাজেটকে মেকআপ দিতে থাকে। এরই মধ্যে 1990 সালে কুয়েত ওয়ার শুরু হয়, যেখানে আমেরিকা সরাসরি যুক্ত ছিল। অন্যদিকে এই সময়ের মধ্যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। ফলে এই টাইম পিরিয়ডেও আমেরিকার মিলিটারি বাজেট আরও বেড়ে গিয়েছিল।
আর এই 10 বছরে আমেরিকার ঋণ 1 ট্রিলিয়ন থেকে বেড়ে হয় $5.7 ট্রিলিয়ন। এরপরে হয় 9/11-এর অ্যাটাক। এই সময় আমেরিকার অর্থনীতিতে ধস নেমেছিল। এরপরই আমেরিকা ইরাক এবং আফগানিস্তানের সাথে যুদ্ধ শুরু করে। তখন তাদের ঋণের পরিমাণ আরও বেড়ে যায়। সাথে অর্থনীতিকে আরও চাঙ্গা করার জন্য আমেরিকার সরকার জনগণের ট্যাক্সকে আরও কম করে দেয়। অন্যদিকে স্বাস্থ্য খাতে এবং সোশ্যাল সিকিউরিটিতে তারা খরচ বাড়ায়। 2008 সাল আসতে আসতে আমেরিকার ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ায় $10 ট্রিলিয়ন। আর এরপরেই আসে সারা বিশ্বের জন্য সেই কালো দিনটি। 2008 সাল, যখন একের পর এক আমেরিকার ব্যাংকগুলো কোল্যাপস করতে শুরু করে। We are in the most serious financial crisis in generations. This is serious. যার কথা আমি ভিডিও শুরুতে বলেছিলাম। আচ্ছা, এই বিষয়ে যদি আপনারা একটা ডেডিকেটেড ভিডিও চান, কমেন্টে অবশ্যই জানাবেন। আমি 2008 সালে যে রিসেশন হয়েছিল সেটা একদম সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো এই সময় যে ব্যাংক ছিল, বড় বড় কোম্পানি ছিল, এগুলোকে বাঁচানোর জন্য আমেরিকার সরকার মার্কেটে সরাসরি $700 বিলিয়ন পুশ করে। এছাড়া অর্থনীতিকে টিকিয়ে রাখার জন্য আমেরিকার সরকার ট্রিলিয়ন ডলার ছাপায়। আর এই টাইম পিরিয়ডে ক্ষমতায় ছিলেন বারাক ওবামা। তিনি নিজের পপুলারিটি আরও বাড়ানোর জন্য স্বাস্থ্য খাত এবং সোশ্যাল সিকিউরিটিতেও অনেক পরিমাণে খরচ করেন। আর ওবামার টাইম পিরিয়ড শেষ হতে হতে মানে 2016 সাল আসতে আসতে আমেরিকার ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ায় $20 ট্রিলিয়ন। 2017-তে ক্ষমতায় আসেন ডোনাল্ড ট্রাম্প। তিনিও এসে বড় আকারে ট্যাক্স কাট করেন, ফলে আমেরিকার রাজস্ব আরও কমে যায়। এই সময় ইন্টারেস্ট পেমেন্ট, মিলিটারি বাজেট এগুলোকে মেকআপ করার জন্য আমেরিকাকে উল্টে আরও বেশি লোন নিতে হচ্ছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকাকালীনই চলে আসে কোভিড-19। আর এই সময় সরকার একের পর এক রিলিফ প্যাকেজ দেয়। আর 2020 শেষ হতে হতে আমেরিকার লোনের পরিমাণ গিয়ে দাঁড়ায় $28 ট্রিলিয়ন। ইভেন জো বাইডেন যখন ক্ষমতায় ছিল তখনও ইউক্রেন যুদ্ধ, ট্রেড ওয়ার এইসবের কারণে ঋণের বোঝা আরও বেড়ে যায়। আর এখন 2025, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। আর এই কয়েক মাসের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের যা নীতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে আমেরিকার এই লোনের পরিমাণ আরও বাড়বে। আর এটাও মনে করা হচ্ছে যে আমেরিকার অর্থনীতি ট্রাম্পের হাতেই ধ্বংস হবে। কিন্তু কারণ কি? ট্রাম্প যখন ভোটের প্রচার করছিলেন তখন তার যে এজেন্ডাগুলো ছিল তার মধ্যে একটা হলো ট্যাক্স কাট করা। তিনি বলেছিলেন তিনি ক্ষমতায় আসলে জনগণের উপর থেকে ট্যাক্স টোটালি রিমুভ করে দেবেন, মানে আমেরিকার জনগণকে আর কোনো ধরনের ইনকাম ট্যাক্স দিতে হবে না। অথচ দেখা যাচ্ছে আমেরিকা যে বাজেট প্রত্যেক বছর পেশ করে তার পুরোটাই ডিপেন্ড করে বড় বড় কর্পোরেট এবং সিটিজেনদের ইনকাম ট্যাক্সের উপরে। আর বিগত 20 বছর ধরে আমেরিকার ট্যাক্স থেকে যা আয় করছে তাতে তারা তাদের বাজেটকে কভার করতে পারছে না। এই কারণে তাদের প্রত্যেক বছরই নতুন করে লোন নিতে হয়। আর এর জন্য আমেরিকা প্রায় 100 বার তাদের যে লোনের লিমিট সেটাকে ক্রস করে ফেলেছে। দেখুন, এই লোনের লিমিট, যেটাকে ডেট সিলিং বলা হয়, এটা আমেরিকার পার্লামেন্টে তৈরি করা একটা রুল যে কোনো সরকার এর বেশি লোন নিতে পারবে না। কিন্তু গত 20 বছর ধরে প্রত্যেকবারই কোনো না কোনো সরকার আসছে আর তারা পার্লামেন্টে এই লোনের লিমিটকে বাড়িয়ে দিচ্ছে। এবার লোন শোধ করার প্রধান রাস্তা কি? যে আমেরিকার সরকারের ইনকাম বাড়াতে হবে। ইনকাম বাড়বে কোথা থেকে? ইনকাম ট্যাক্স বাড়ালে। কিন্তু ট্রাম্প বলছেন তিনি ইনকাম ট্যাক্স টোটালি 0 করে দেবেন। আর এতে আমেরিকার ইনকাম আরও কমে যাবে। সুতরাং তাদেরকে বাজার থেকে আরও বেশি পরিমাণে লোন তুলতে হবে। এই কারণে ট্রাম্প বলছেন তিনি আমেরিকার সরকারের ইনকামের ফ্লো ঠিকঠাক রাখার জন্য আমেরিকা যে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে সেই ইম্পোর্টের উপর তারা ট্যারিফ বাড়িয়ে দেবে, মানে সেই প্রোডাক্টের উপর তারা ট্যাক্স লাগিয়ে দেবে। আর সেখান থেকে তারা যে টাকা পাবে সেই টাকা দিয়ে তারা তাদের বাজেটকে সামলাবে। কিন্তু এটা একেবারেই প্র্যাকটিক্যাল নয়, বাস্তবে এটা কখনোই সম্ভব নয়। কারণ আমেরিকা এমন একটা দেশ যারা অন্য দেশ থেকে প্রায় তাদের 50 to 60% প্রোডাক্ট ইম্পোর্ট করে। যেমন ধরুন অ্যাপেল একটা আমেরিকান কোম্পানি, কিন্তু সেই আইফোনগুলো তৈরি হয় ইন্ডিয়া এবং চায়নাতে। এতে তাদের প্রোডাকশন কস্ট অনেক কমে যায়। এবার ট্রাম্প যদি আমেরিকায় যে প্রোডাক্টগুলো ঢুকছে তার উপরে বেশি পরিমাণে ট্যাক্স চাপিয়ে দেয় তাহলে সেই প্রোডাক্টগুলোর কিন্তু দাম বেড়ে যাবে। আর আলটিমেটলি সেই প্রোডাক্টগুলোকে বেশি দামে কিনতে হবে আমেরিকার জনগণকে। আর ট্রাম্প ক্ষমতা আসার পর অলরেডি বিভিন্ন দেশের উপর 2 থেকে 3 গুণ বেশি পরিমাণে ট্যাক্সের বোঝা চাপিয়ে দিয়েছে, যার প্রভাবে অলরেডি আমেরিকার মার্কেটে ধস নামতে শুরু করেছে। আর ট্রাম্প যখন দেখছেন তার এই পলিসি একেবারে বেগতিক হয়ে গেছে, আমেরিকানরা নাজেহাল হয়ে যাচ্ছে, তখন তিনি এই ট্যাক্স হাইকের উপর একটা পজ লাগিয়ে দিয়েছেন। ইভেন ট্রাম্পের পলিসির জন্য আমেরিকার বড় বড় কোম্পানি টেসলা, অ্যাপেল, গুগল এদেরও হিউজ পরিমাণে ক্ষতি হচ্ছে। ফলে এই কোম্পানিগুলোরও যখন ইনকাম কমে যাচ্ছে তাদের কাছ থেকে সরকার যে ট্যাক্স পেত সেটাও কিন্তু ধীরে ধীরে কমছে। তো মোদ্দা কথা কি দাঁড়ালো, আমেরিকা যদি তাদের লোনের পরিমাণ কমাতে চায় তাহলে তাদের সরকারের ইনকাম বাড়াতে হবে। আর ইনকাম বাড়ানোর জন্য তাদের জনগণের উপরেই ট্যাক্সের বোঝা চাপাতে হবে।
কিন্তু অলরেডি মিডল ক্লাস ফ্যামিলিগুলোর অতিরিক্ত ট্যাক্সের কারণে রাস্তায় এসে দাঁড়াচ্ছে। আর এই সময় সরকার যদি আরো বেশি পরিমাণে ট্যাক্স চাপায়, তাহলে আর্জেন্টিনা, গ্রিস এই দেশগুলোতে যেভাবে সরকারের বিরুদ্ধে মানুষ প্রোটেস্ট করছে, রাস্তায় নামছে, আমেরিকাতেও সেই ঘটনাই ঘটবে। এমনকি ইন ফিউচার অতিরিক্ত ট্যাক্সের জন্য আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হতে পারে। দেখুন, শুনলে মনে হবে যে আমি অনেক কিছু বাড়িয়ে চাড়িয়ে বলছি, কিন্তু বড় বড় ইকোনমিস্টরা এটাই প্রেডিক্ট করছেন। তো বলতে পারেন যে ট্যাক্স বাড়ানো এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের কাছে কোনো ভালো অপশন নয়, কারণ তিনি এই এজেন্ডা নিয়েই ভোটে জিতেছিলেন। তো দ্বিতীয় অপশন কি হতে পারে? যে আমেরিকা তাদের যে অন্যান্য বাজেট রয়েছে সেই বাজেটের খরচ কমাতে পারে এবং সেই খরচ দিয়ে তারা তাদের লোন পরিশোধ করতে পারে। আমেরিকা তাদের বাজেটের একটা বড় অংশ সোশ্যাল সিকিউরিটি এবং হেলথ কেয়ারে খরচ করে, কিন্তু এই দুটো সেকশনই এমন একটা জায়গা যেখানে কোনো পলিটিক্যাল পার্টি হাত দিতে চায় না, কারণ এই দুটোর সাথে তাদের ভোট ব্যাংক জড়িয়ে থাকে। কিন্তু ভবিষ্যতে যদি আমেরিকাকে লোনের পরিমাণ কমাতে হয়, তাহলে কাউকে না কাউকে বিড়ালের গলায় সেই ঘণ্টাটা বাঁধতেই হবে। আর এতেও মারা পড়বে আমেরিকার সাধারণ মানুষেরা। আর আরও একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে টাকা ছাপানো। আমেরিকা চাইলে তাদের যে ফেডারেল রিজার্ভ রয়েছে তার মাধ্যমে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ছাপাতে পারে। এমনকি তারা অতীতেও এই কাজটা করেছে। আর এই পলিসির নাম হলো কোয়ান্টিটেটিভ ইজিং। আর এর কিন্তু একটা ভীষণই খারাপ দিক রয়েছে, সেটা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। তো এটা একটু সহজ ভাষায় বোঝানোর জন্য আপনাদেরকে একটা ঘটনা বলি। একটা সময় ভেনেজুয়েলা ভীষণই ধনী একটা দেশ ছিল, তাদের কাছে প্রচুর পরিমাণে তেল ছিল। তারা সেই তেল রপ্তানি করে নিজেদের দেশের বাজেট সামলাতো। আর এই সময় ভেনেজুয়েলা তাদের যে অর্থনীতি যে গ্রো করছিল, এর জন্য তারা বিভিন্ন দেশ থেকে লোন তুলেছিল। কিন্তু অয়েল মার্কেট যখনই ক্রাশ করে যায়, ভেনেজুয়েলার বন্ডের প্রাইসও কমতে শুরু করে। এই সময় ভেনেজুয়েলা তাদের ইকোনমিকে বাঁচানোর জন্য প্রচুর পরিমাণে টাকা ছাপিয়েছিল। তারা টাকা তো প্রচুর ছাপিয়েছিল, কিন্তু সেই টাকার ভ্যালুকে তারা বাড়াতে পারেনি। ফলে আজকের দিনে ভেনেজুয়েলাতে হিউজ পরিমাণে ইনফ্লেশন রয়েছে, যেখানে একটা রুটি কিনতে গেলে আপনাকে 2 ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে যেতে হবে। আর আমেরিকা যদি তাদের লোন শোধ করার জন্য ঠিক সেম ট্রিক্স অ্যাপ্লাই করে, তাহলে আমেরিকার সাথেও এটাই হবে যেটা ভেনেজুয়েলার সাথে হয়েছে। বাজারে যদি অতিরিক্ত ডলার ছড়িয়ে পড়ে, তাহলে ডলারের ভ্যালু কমে যাবে। এর ফলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, ডলারের উপর মানুষের ভরসা উঠে যাবে। ডলারকে আর কোনো দেশ তাদের রিজার্ভ কারেন্সি হিসাবে রাখবে না। আর এতেও একটা সময় গিয়ে আমেরিকার অর্থনীতি ভেঙে পড়বে। তো বলতে পারেন আমেরিকা এখন একটা এমন জায়গা দাঁড়িয়ে রয়েছে যেখানে সামনে কুয়ো আর পেছনে খাদ রয়েছে। তবে যত বড়ই প্রবলেম থাকুক না কেন, তার কিছু না কিছু সলিউশন থাকবেই। যেমন আমেরিকা যদি তাদের অর্থনীতিকে বাঁচাতে চায়, তাহলে আমেরিকায় যে ধনী ব্যক্তিরা রয়েছেন, যাদের উপরে ট্যাক্সের পরিমাণ মিডল ক্লাসের থেকে অনেক কম, তাদের উপর ধীরে ধীরে এবার ট্যাক্স বাড়াতে হবে। এবার আমেরিকা সারা বিশ্ব জুড়ে যে দাদাগিরি করে, তার জন্য তাদের প্রচুর পরিমাণে মিলিটারি বাজেটে খরচ করতে হয়। সেই খরচ এবার আস্তে আস্তে কমাতে হবে। বাজেটে এমন এমন জায়গাগুলোকে বাছাই করতে হবে যেগুলোকে কম করলে জনগণের ক্ষতি কম হবে। আর এতেই ধীরে ধীরে আমেরিকার অর্থনীতি বাঁচতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের মতো একজন আনপ্রেডিক্টেবল পারসন, তার উপরে কি ভরসা করা যায়? এবার এতক্ষণ ধরে যে এত কিছু বললাম, তার কারণ হচ্ছে আমেরিকার অর্থনীতি যদি ভেঙে পড়ে, তার প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়বে। কারণ আমেরিকা শুধুমাত্র একটা দেশ না, এটা সারা বিশ্বের একটা ইকোনমিক ইঞ্জিন। ভারত থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার সার্ভিস আমেরিকাকে দেওয়া হয়, যেমন সফটওয়্যার সার্ভিস, ফার্মা, টেকনোলজি, গার্মেন্টস, স্টিল। এই সব কিছু রপ্তানি হঠাৎ করে বন্ধ হয়ে যাবে। ফলে ভারতে হাজার হাজার কোটি কোটি মানুষের চাকরি চলে যাবে। ডলারের ভ্যালু যদি রাতারাতি কমতে শুরু করে, আমাদের রিজার্ভ ব্যাংকে যে $300 বিলিয়ন রয়েছে তার ভ্যালুও পড়ে যাবে। ইন্ডিয়ার শেয়ার মার্কেট ধসে পড়বে। ফলে সাধারণ মানুষেরও জমানো পুঁজি, তাদের সমস্ত সম্পত্তি শেষ হয়ে যাবে। ডলারের ভ্যালু কমে গেলে সাপ্লাই চেইন ভেঙে যাবে। এরই সাথে জিনিসপত্রের দামও হিউজ পরিমাণে বেড়ে যাবে। আজকের দিনে আমরা ভয় পাই যদি ইন ফিউচার নিউক্লিয়ার ওয়ার হয় তাহলে কি হবে। কিন্তু এই নিউক্লিয়ার বোমার থেকে ভয়ানক হলো আমেরিকার এই $36 ট্রিলিয়ন টিকিং টাইম বোম, যেটা যদি কোনোদিন ফাটে, তাহলে তার আওয়াজ শুধুমাত্র ওয়াশিংটনে থেমে থাকবে না। লন্ডন, দিল্লি, বেজিং, টোকিও, পৃথিবীর প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা দেশে সেই আওয়াজ পৌঁছে যাবে। ট্রাম্প যখন ক্ষমতায় এসেছিলেন, তখন তিনি আরও একটা এজেন্ডা নিয়ে এসেছিলেন যে তিনি পানামা ক্যানেলকে দখল করে নেবেন। আমেরিকা কি পারবে পানামা ক্যানেলকে দখল করতে? বিস্তারিত জানতে এই ভিডিওটা দেখুন। তো বন্ধুরা, আমি ছিলাম মিঠুন। আপনাদের সাথে কেমন লাগলো আজকে এই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানান। তো দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন রোমাঞ্চপিডিয়া।